কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। জি, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায়, এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে, তার মধ্যে অন্যতম হলো যে 24-এর আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় যে অন্যতম সংশোধনীটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না। রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি, এই সেম অভিযোগে যদি এই 3 জন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে সেগুলো আর চলবে না। কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না। অতএব এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না, আর যদি মামলা থাকে সেটা আর চলবে না। আমরা একটু 5টা অভিযোগ জানতে চাচ্ছি, আপনি যদি একটু বলতেন আজকে জি, খুবই ছোট করে বলছি। 5টা অভিযোগ হলো 14ই জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে ওই 14 তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করেন। তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ 16 তারিখে 6 জন ছাত্র জনতা নিহত হন। এটি একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হলো 18ই জুলাই 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন। সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল ওয়েপন ব্যবহার করে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগে আমরা ফরমাল চার্জ সাবমিট করেছিলাম। চার্জ হিয়ারিং সেভাবে করেছি। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে আমাদের ফরমাল চার্জটাকে কিছুটা রিশাফেল করেছেন, মানে ওনারা 5টি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিশাফেল করেছেন। এখন জাজমেন্টে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চাওয়া অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনালের মতো করবেন। আপনারা তো প্রমাণ করতে পেরেছেন? প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। আরেকটা বিষয় আসছে আলোচনায় যে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি একজন নারী হওয়ার কারণে কি আমাদের আইন বা আমাদের পেনশনকে বিশেষ কোনো সুবিধা পায় ধরনের মামলায়? আমাদের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে। কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। একটা বিষয়, মানে এই মামলায় যে রায় ঘোষণা হবে কালকে, জি, আমরা নর্মালি দেখি যাদের আইনজীবী আছেন তারা অসন্তুষ্ট হলে আপিল বিভাগে যান,
এক্ষেত্রে তো স্টেট ডিফেন্স আইনজীবী আছে, জি সেই প্রক্রিয়াটা কি? জি এর আগে এই ট্রাইব্যুনালে যে আরও 56টি রায় হয়েছে তার বেশিরভাগ মামলাতেই স্টেট ডিফেন্স ছিল, এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের, সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল, এবং আমাদের আইনে স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। আচ্ছা, শেখ হাসিনা তো ভারতে আছেন, তো সেক্ষেত্রে আপনারা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠিয়েছিলেন, এটা কোনো অগ্রগতি আমরা কখনোই দেখিনি, এবং ইন্টারপোলও কোনো রকম সাড়া দেয়নি। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিষয়গুলো আসলে সার্বিক কী অবস্থায় আছে আসলে? হ্যাঁ, আমরা যখন ট্রাইব্যুনাল প্রথম ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড নোটিশ জারির একটা আবেদন করেছিলাম। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। মাওলানা আবুল কালাম আজাদের মামলার কি স্ট্যাটাস আছে? ওটা তো এই ট্রাইব্যুনালে শেষ, উনি চাইলে আপিল করতে পারবেন। এখনও পারবেন না, মানে উনি যদি সারেন্ডার করেন বা গ্রেফতার হন সেটা পারতে পারবেন। মানে আপনি বলছেন যদি শেখ হাসিনার সাজা হয়, উনি যেহেতু পলাতক, উনি দেশে না আসা পর্যন্ত উনি আপিল করতে পারবেন না? অবশ্যই না। হ্যাঁ? যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবেন না। আচ্ছা, শেখ হাসিনা সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছে, গত এক সপ্তাহের মধ্যেও বেশ কয়েকটা এসছে, সেখানে উনি স্পষ্ট করে কয়েকটা বিষয় বলছে, তার মধ্যে একটা যে তিনি সরাসরি এইভাবে হত্যার নির্দেশ কাউকেই দেন নাই নির্বিচারে, যেটা আইনজীবীও বোধহয় এই আদালতে খানিকটা বলেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে উনি বলেছেন এই বিচার প্রক্রিয়া নিয়ে উনি সরাসরি এখন বিভিন্ন গণমাধ্যমে নিজে কথা বলছেন। এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন, হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়।